দিল্লির সাউথ ব্লক থেকে শুরু করে কলকাতার নবান্ন সবখানেই এখন এক অদৃশ্য অস্বস্তি। সীমান্ত জুড়ে যখন ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের কঠোর অবস্থান এবং গোয়েন্দা সংস্থাগুলোর নানামুখী তৎপরতার খবর সামনে আসছে, ঠিক তখনই ঢাকার বুকে রচিত হচ্ছে এক অভূতপূর্ব কৌশলগত মাস্টার প্ল্যান। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ক্ষমতার সমীকরণ বদলের পর ওপার বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বাংলাদেশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য এবং দাদাগিরি দেখিয়ে চলেছেন, তখন ঢাকার দিক থেকে এমন কিছু মোক্ষম কূটনৈতিক ও কৌশলগত জবাবের প্রস্তুতি নেওয়া হচ্ছে, যা হয়তো দিল্লির নীতি নির্ধারকেরা পুরোপুরি কল্পনাও করতে পারেনি। আর এই ভূরাজনৈতিক আলোচনার কেন্দ্রে হঠাৎ করে চলে এসেছে এমন একটি নাম, যার অতীত রাজনৈতিক ট্র্যাক রেকর্ড শুনলেই ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে শুরু করে দিল্লির ক্ষমতার অলিন্দে এক ধরনের বাড়তি সতর্কতা তৈরি হয়। হ্যাঁ, তিনি আর কেউ নন, বাংলাদেশের রাজনীতির অন্যতম আলোচিত ও বিতর্কিত চরিত্র, দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় নেপথ্যে থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর-জামান বাবর। আজকের এই রাজনৈতিক বিশ্লেষণে আমরা উন্মোচন করতে যাচ্ছি বাংলাদেশ ভারতের ছায়াযুদ্ধের আসল রহস্য, কিভাবে ঢাকার নতুন নীতি নির্ধারকদের এক ইশারাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে ওপার বাংলার আগ্রাসী রাজনৈতিক বয়ান। আর লুৎফর-জামান বাবরকে যদি সত্যি কোনো দায়িত্বশীল ভূমিকায় দেখা যায়, তবে সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা সমীকরণে কী ধরনের পরিবর্তন ঘটতে যাচ্ছে, তার সবকিছুই থাকছে আজকের আয়োজনে। তাই কোনোভাবেই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুরুতেই একটু পেছনের দিকে তাকানো যাক। ওপার বাংলায় রাজনৈতিক পট পরিবর্তনের পর সেখানকার নতুন প্রভাবশালী নেতৃত্ব ভেবেছিলেন তারা হয়তো বাংলাদেশের বর্তমান সরকারের ওপর একটা বড় ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে পারবেন। বর্ডারে কাঁটাতারের বেড়া সম্পূর্ণ করা এবং চোরাচালান বন্ধের ধোঁয়া তুলে ৪৫ দিনের মতো বিভিন্ন আলটিমেটাম বা কড়া বয়ান দিয়ে মূলত ঢাকার বিরুদ্ধে একটি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা স্নায়ুযুদ্ধ শুরু করার চেষ্টা হয়েছিল। কিন্তু আজকের বাংলাদেশ আর আগের সেই নতজানু অবস্থানে নেই। ঢাকার বর্তমান নীতি নির্ধারক এবং বর্ষিয়ান সামরিক ও রাজনৈতিক নেতারা প্রকাশ্যেই কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ এখন আর কারো ধমকে বা একপাক্ষিক চাপে ভয় পাওয়ার দেশ নয়। বর্ডারের এই রাজনৈতিক মাস্তানি শক্ত হাতে দমন করার জন্য ঢাকা এখন একটি দীর্ঘমেয়াদী ও কঠোর কৌশলগত অবস্থান গ্রহণ করেছে। ভারত যদি ভেবে থাকে যে তারা আগের মতো একপাক্ষিক চাপ সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিল করে নেবে, তবে তারা আসলে ঢাকার পাতা এক দীর্ঘমেয়াদী ফাঁদেই পা দিতে যাচ্ছে। বাংলাদেশ প্রশাসন ঠিক এমনই একটা সুযোগের অপেক্ষায় ছিল, যেখানে ভারত নিজেই আগে তাদের কূটনৈতিক তাসগুলো ডিক্লেয়ার করবে। আর এই বর্ডার ম্যানেজমেন্ট এবং কাউন্টার ইন্টেলিজেন্সের ক্ষেত্রে ঢাকার এখন প্রয়োজন একজন অত্যন্ত কঠোর ও অভিজ্ঞ কমান্ডার। ঠিক এখানেই হিসেবের খাতায় সবচেয়ে বড় চমক হিসেবে বারবার উচ্চারিত হচ্ছে লুৎফর-জামান বাবরের নাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে ২০০১ থেকে ২০০৬ সালের এই অধ্যায়ের কথা। দেশের ভেতরে তৎকালীন আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী, চরমপন্থী আর গডফাদারদের দমন করতে এই লুৎফর-জামান বাবরের অন্যতম তদারকিতেই গঠিত হয়েছিল এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। তার সেই সময়ের কঠোর অ্যাকশনের কারণে দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতিতে এক বড় ধরনের ঝাঁকুনি লেগেছিল। দিল্লির নীতি নির্ধারকেরা খুব ভালো করেই জানেন, দেশের ভেতরের অভ্যন্তরীণ নিরাপত্তা যিনি অত্যন্ত কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে পারতেন, তিনি যদি বর্ডারের বাইরের নানামুখী গোয়েন্দা তৎপরতা এবং পুশিন বন্ধ করার মিশনে নামেন, তবে তা ভারতের জন্য কতটা চ্যালেঞ্জিং হবে। তবে দিল্লি বাবরকে শুধু র্যাবের কঠোর ভূমিকার জন্যই মনে রাখেনি। তাদের আতঙ্কের সবচেয়ে বড় কারণ হল ২০০৪ সালের সেই বিখ্যাত ১০ ট্রাক অস্ত্রের চালান ধরা পড়ার ঘটনা। ভারতের গোয়েন্দাদের দীর্ঘদিনের ধারণা ছিল উদ্ধার হওয়া সেই অত্যাধুনিক অস্ত্রের বিশাল চালানটি মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বা সেভেন সিস্টার্স স্বাধীনতাকামী রাজ্যগুলোর হাতে তুলে দেওয়ার জন্যই আনা হয়েছিল, যাতে পুরো অঞ্চলে দিল্লির নিয়ন্ত্রণ দুর্বল করে দেওয়া যায়। আর ভারতীয় মিডিয়া বরাবরই এই পুরো নেটওয়ার্কের পেছনের অন্যতম মাস্টারমাইন্ড হিসাবে বাবরের নামটাই সামনে এনেছে।
ফলে ভারত সবসময় এক ধরনের আশঙ্কায় থাকে যে বাবর বা তার মতাদর্শের কেউ যদি পুনরায় স্বরাষ্ট্র বা নিরাপত্তা মন্ত্রণালয়ের কোনো গুরুত্বপূর্ণ আসনে বসেন তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলে আবারও অসন্তোষের আগুন জ্বলে উঠতে পারে। এখন চারিদিকে একটাই রুদ্ধশ্বাস গুঞ্জন। বর্তমান নীতি নির্ধারকেরা যদি লুৎফরজামান বাবরকে সরাসরি স্বরাষ্ট্র বা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো নিরাপত্তা উপদেষ্টার চেয়ারে বসান তাহলে কি হবে? বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন অভিজ্ঞ নেতা সালাউদ্দিন আহমেদ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সালাউদ্দিন আহমেদকে হয়তো পরবর্তীতে আরও কোনো বড় রাষ্ট্রীয় পদে বা নীতিগত দায়িত্বে আসীন করা হতে পারে, অথবা তাকে পূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রী রেখেই বাবরকে নিরাপত্তা ও বর্ডার ম্যানেজমেন্টের বিশেষ দায়িত্ব দেওয়া হতে পারে। পদ বা তকমা যাই হোক না কেন, বাবর যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বারান্দায় একবারও নীতিগতভাবে পা রাখেন তাহলে সীমান্তে ভারতের তৈরি করা অনেক পুরনো খেলার সমাপ্তি ঘটবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বর্ডারে বিএসএফের আগ্রাসী নীতি এবং ওপার বাংলার গোয়েন্দা সংস্থাগুলোর গোপন নেটওয়ার্ক পুরোপুরি রুখে দিতে বাবর হয়তো একটি স্পেশাল বর্ডার টাস্ক ফোর্স ইউনিট গঠন করতে পারেন। এই ইউনিটের মূল কাজই হবে কাউন্টার ইন্টেলিজেন্স। সীমান্ত ঘেঁষা এলাকাগুলোতে ছদ্মবেশে থাকা বিদেশি স্লিপার সেলস বা এজেন্টদের খুঁজে বের করে আইনি ও কৌশলগতভাবে এমনভাবে কোণঠাসা করা হবে যে তারা আর বাংলাদেশের অভ্যন্তরে কোনো নাশকতা বা অস্থিরতা তৈরি করার সুযোগ পাবে না। ওপার বাংলার নেতারা ভেবেছিলেন বিভিন্ন স্লিপার সেলস দিয়ে তারা ঢাকাকে চাপে রাখবেন, কিন্তু এই কাউন্টার অ্যাকশন শুরু হলে পুরো নেটওয়ার্ক এক নিমিষেই ধ্বংস হয়ে যাবে। এর পাশাপাশি আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আরও একটি জোর গুঞ্জন ডালপালা মেলছে, তা হলো ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে নিরাপত্তা ও তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এক নতুন ও দীর্ঘমেয়াদী কৌশলগত বোঝাপড়া তৈরি হতে যাচ্ছে। ভারত এমনিতেই পাকিস্তান এবং বাংলাদেশের এই কূটনৈতিক কাছাকাছি আসাকে অত্যন্ত সংবেদনশীল ও রেড অ্যালার্ট হিসেবে দেখছে, কারণ দুই দিক থেকে কৌশলগত চাপে পড়লে ভারতের নিরাপত্তা বলয় মারাত্মকভাবে বিঘ্নিত হবে। আর ঠিক এই সন্ধিক্ষণে বাবর বা তার মতো কোনো কট্টর দেশপ্রেমিক ও শক্ত মনের মানুষ যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা দেন তবে এই নতুন আঞ্চলিক অক্ষের কার্যকারিতা কতটা সুদূর প্রসারী হবে তা ভেবেই সাউথ ব্লকের কর্তাদের কপালে ঘাম জমেছে। বলা যায় দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক আসল খেলা কেবল শুরু হলো। ওপার বাংলার বিএসএফ এবং গোয়েন্দা সংস্থাগুলোর সব একপাক্ষিক চাল ধূলিসাৎ করে দিতে ঢাকার টেবিলে যে কাউন্টার মাস্টার প্ল্যান সাজানো হয়েছে তা এখন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। আগামী দিনে ভারতের একপাক্ষিক দাদাগিরির নীতি যে আরও বড় কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়বে তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। গায়ের জোর বা সস্তা রাজনৈতিক বয়ান দিয়ে যে আন্তর্জাতিক সম্পর্ক টেকানো যায় না তা ওপার বাংলার নেতাদের বুঝতে হবে। সীমান্তে এখন এক নতুন সার্বভৌম চেতনার সূর্য উঠেছে, যেখানে প্রতিটি উস্কানির জবাব দেওয়া হবে সমতার ভিত্তিতে। তারেক রহমানের দূরদর্শী রাজনৈতিক চাল এবং লুৎফরজামান বাবরের মতো একসময়ের লৌহমানবকে ঘিরে তৈরি হওয়া এই নতুন গুঞ্জন ভারতের সাউথ ব্লকের জন্য এক নতুন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। দেশের মানুষ আবারও নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে এক সম্পূর্ণ স্বাধীন, সার্বভৌম এবং বহিরাগত আগ্রাসন মুক্ত আত্মমর্যাদাশীল বাংলাদেশের। সুপ্রিয় দর্শক, আজকের এই গভীর ও শ্বাসরুদ্ধকর বিশ্লেষণ নিয়ে আপনার মতামত কি? লুৎফরজামান বাবর যদি নিরাপত্তা বা স্বরাষ্ট্রের কোনো নীতিগত দায়িত্বে আসেন তবে কি বর্ডারের এই সমীকরণ পুরোপুরি বদলে যাবে? বর্তমান বাংলাদেশের এই সাহসী ও আপোষহীন অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশ বিদেশের রাজনীতি, কূটনীতি এবং রোমাঞ্চকর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।